আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এর আগে গত 15 অক্টোবর তিনি গুম সংক্রান্ত কমিশনেও নিজের গুমের অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগ জমা দিয়ে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, গুম খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। প্রায় 2 মাস পর 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তার সন্ধান পায়। সালাউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে 2018 সালে সালাউদ্দিন খালাস পান। আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম। এখানে প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে। এই বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন জিএম মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অভিযোগের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আমিদার সকাল 11:30টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন এবং এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে তিনি কিন্তু অভিযোগপত্রটি জমা দেন। তো এরপর আসলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এই মামলাটি করে তিনি সাংবাদিকদের জানান যে তার যদিও এই মামলাটি করতে একটু দেরি হয়ে গেছে, এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে এই মামলাটির যে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সেটি সংগ্রহ করতেই কিন্তু তার এই সময়টি লেগেছে এবং এই মামলাটিতে যেন তিনি যথোপযুক্তভাবে আসলে তার যে গুম হওয়ার বিষয়টি প্রমাণ করতে পারেন সেই জন্যই কিন্তু তিনি এই সময় নিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন যে আমার কিছুটা দেরি হয়েছে, এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি আসলে তার এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 7 জনকে আসামি করেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে তদন্তের মাধ্যমে কিন্তু এই আসামির সংখ্যা আরও বাড়বে এবং হয়তো প্রকৃত যে ঘটনা সেটি উঠে আসবে। একই সাথে তিনি এখানে উল্লেখ করেছেন যে শুধু তিনি না, তিনি চান যে তার মতো আরও যারা এই বিগত সরকার আমলে এরকম গুম, হত্যা এবং খুনের শিকার হয়েছেন তারা এবং তাদের পরিবার থেকে যেন অভিযোগ করা হয়। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে তিনি বলেছেন যে এই ট্রাইব্যুনালে তিনি অভিযোগ করেছেন এবং তিনি এখান থেকে আসলে ন্যায় বিচার প্রত্যাশা করেন। আইন অনুযায়ী তিনি তার সঠিক বিচার পাবেন এটি তিনি প্রত্যাশা করেছেন এবং বর্তমানের বিচার ব্যবস্থা যে স্বাধীন রয়েছে এটি নিয়েও তিনি সন্তুষ্টি জানান এবং বলেন যে এই ধারা যেন অব্যাহত থাকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার কাজে সরকার যেন সহযোগিতা করে সে কথাও তিনি উল্লেখ করেছেন। একই সাথে তিনি জানিয়েছেন যে তারাও কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এই ন্যায় বিচারের ক্ষেত্রে বিশেষ করে এই জুলাই আগস্টের যে গণহত্যা এবং এর যে মানবতা বিরোধী অপরাধের যে বিচার এটি যেন সঠিকভাবে হয় এই জন্য তারা সহযোগিতা করবেন এমন কথাও কিন্তু জানিয়েছেন। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে সরাসরি সম্প্রচার করা হয়েছে বিচার কাজ, যেটি এদেশের ইতিহাসে বিচারিক ইতিহাসে এটি প্রথম, এটি কিন্তু তিনি জানিয়েছেন এবং এটি নিয়েও তিনি সন্তুষ্টি জানিয়েছেন। তো মোটা দাগে তিনি বলেছেন যে তিনি অভিযোগ করেছেন এবং তিনি চান আরও যারা এরকম গুমের শিকার হয়েছিলেন তারাও যেন এসে অভিযোগ করে এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তিনি আসলে ন্যায় বিচারই প্রত্যাশা করছেন এবং তিনি আশাবাদী যে আসলে তিনি ন্যায় বিচার পাবেন। তো এই ছিল আমার কাছে ফাহমিদা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে।
কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা সভা। সভায় যোগ দিতে এরই মধ্যে এসেছেন আমন্ত্রিত বেশিরভাগ রাজনৈতিক দলের নেতারা। সভায় সভাপতিত্ব করবেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। পবিত্র ঈদুল আজহার আগে একদিন এবং পরে দলগুলোর ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা চলবে। বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাবে এখনো ঐকমত্য হয়নি সেগুলো এ পর্বে বেশি গুরুত্ব পাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসে জুলাই সনদ তৈরি করার লক্ষ্য রয়েছে ঐকমত্য কমিশনের। এর আগে প্রথম দফার সংলাপ 15 ফেব্রুয়ারি থেকে 19 মে পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে 33টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন। প্রধান ছিলাম এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ছিলাম, বর্তমানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য দায়িত্ব পালন করেছি। দর্শক, সভার সর্বশেষ অবস্থা জানাতে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সভা শুরু হয়েছে কিনা, কয়টি দল এসেছে, কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ফাহমিদা, ইতিমধ্যে এই সভাটি শুরু হয়েছে এবং ঐকমত্য কমিশনের যে সভাপতিতে যে দ্বিতীয় ধাপের সূচনা শুরু হয়েছিল, আজকে বিষয়ভিত্তিক আলোচনার নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে 4টি বিষয় নিয়ে আলোচনার কথা আমাদেরকে জানিয়েছেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি যেটি জানিয়েছেন যে সংসদে যে উচ্চ কক্ষ হবে সেটি কী প্রক্রিয়ায় হবে সেই বিষয়ে আলোচনা হবে। নারী আসন কতগুলো নির্ধারিত হবে সেই বিষয়টি নিয়েও যে কমিটিগুলো হবে তার কাজগুলো কি হবে, কার্যপ্রণালী এবং এখানে রয়েছে যে এই যে সংসদের কমিটিগুলো হবে তার কার্যগুলো কি হবে, কার্যপ্রণালী এবং কিভাবে গঠিত হবে সেটি নিয়ে আলোচনা হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ এবং তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে 4টি বিষয় নিয়ে আলোচনা হবে। এবং এই খোলামেলা আলোচনার জন্য সহসভাপতি আলী রিয়াজ যেটি জানিয়েছেন বৈঠকের সূচনাতে যে অন্য রাজনৈতিক দলের উদ্দেশ্যে যে আপনারা যদি একমত হতে পারেন এই আলোচনাগুলোর মধ্য দিয়ে, তাহলে হয়তো আলোচনা একটা অগ্রগতি হবে। এছাড়া যদি আলোচনা একমত না হওয়া যায়, যদি প্রয়োজন মনে করা হয় যে এটি নিয়ে আলোচনা হবে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। এছাড়া তিনি যেটি জানিয়েছেন যে এই বিষয়ভিত্তিক আলোচনাগুলোর জন্য একমত হওয়ার জন্য যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ঈদের আগে, এটি আজকে হচ্ছে এবং পরবর্তী ধাপগুলো আরও বিষয়ভিত্তিক নিয়ে যেগুলো নিয়ে দ্বিমত রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিয়ে, সেগুলো নিয়ে আলোচনা হবে ঈদের পরে। তবে এখন পর্যন্ত এই আলোচনা যেটি চলবে সেটি আমরা জানি যে অনেক আলোচনা চলবে এবং সবগুলো রাজনৈতিক দল, বিশেষ করে 30টি রাজনৈতিক দল যারা আমন্ত্রণ পেয়েছেন তাদের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এখানে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। রাজধানীর বনানীর একটি হোটেলের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন জামাতের আমির শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অধিকার প্রয়োগ করতে পারছিল না। একটা স্লোগান ছিল হুন্ডা গুন্ডা ঠান্ডা। এই পর্যায়ে যখন নির্বাচন চলে গিয়েছিল তখন বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির, অন্যতম ভাষা সৈনিক, ডাকসুর সাবেক জিএস জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, তিনি এই অন্ধকার জগৎকে ফর্সা করার জন্য জাতির সামনে কেয়ারটেকার সরকারের ফর্মুলা তিনি দিয়েছিলেন। হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের শাসনামলের পতন হলে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল কার্যত তার দেওয়া ফর্মুলার ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসে বলা হয়ে থাকে এটাই ছিল সবচেয়ে ফেয়ার ইলেকশন। এরপরেও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজিত হয়েছিল 96 সালের একটা বিশেষ পার্লামেন্টের মাধ্যমে। এর ভিত্তিতে 96 ইলেকশন হলো, 2001 ইলেকশন হলো, এমনকি কিছুটা ব্যতিক্রম ঘটিয়ে 2018 ইলেকশন হলো, কিন্তু তারপরেই শেষ। 9 যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আসার পরে তারা
আদালতকে ব্যবহার করে একটা পারভার্টেড রায়ের মাধ্যমে কেয়ারটেকার ব্যবস্থাকে সংবিধান থেকে খতম করে দেওয়া হলো। তাও সেই রায়ে যে রিকমেন্ডেশন ছিল, আওয়ামী লীগ সরকার ওটাও মানেনি। এই কেয়ারটেকার ব্যবস্থা থাকবে কি থাকবে না, এই নিয়ে আদালতের পক্ষ থেকে অ্যামিকাস কিউরিদের মতামত চাওয়া হয়েছিল। অধিকাংশ অ্যামিকাস কিউরি সেখানে মতামত দিয়েছিলেন এটা থাকা উচিত, বাঞ্ছনীয়। আদালত তার তোয়াক্কা করেনি। দর্শক দেখছিলেন জামাতের আমির শফিকুর রহমানের বক্তব্যের অংশবিশেষ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কলাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় বাবা ও 2 ছেলে সহ 3 জন নিহত হয়েছে। সকালে উপজেলার কলাতিপাড়া বাইপাস এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাবা আমজাদ হোসেন, তার 2 ছেলে অটল ও রাতুল। বাসাইল থানার ওসি জালাল উদ্দিন জানান, ঢাকা থেকে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছিলেন আমজাদ ও তার পরিবার। তাদের মাইক্রোবাসটি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কলাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। এদিকে যশোরের শার্শায় বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। ঈদ যতই ঘনিয়ে আসছে, বাড়ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ। ছোট ছোট অনেক কারখানা ছুটি ঘোষণা করায় ঈদ উদযাপন করতে বাড়ি যাচ্ছেন শ্রমিকরা। সরকারি ছুটি শুরুর আগেই আবার অনেকেই বাড়ি যাচ্ছেন। এতে মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন পড়তে শুরু করেছে। যানজট নিরসনে মহাসড়কে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী ও পুলিশ। এদিকে উত্তর ও দক্ষিণাঞ্চলের শ্রমজীবীরা বাড়ি ফিরতে শুরু করায় ও উত্তরাঞ্চল থেকে পশুবাহী যানবাহন ঢাকায় প্রবেশ করায় যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে। 24 ঘন্টায় যমুনা সেতু অতিক্রম করেছে প্রায় 30,000 যানবাহন। ঈদ ঘনিয়ে আসায় মাগুরায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার চাহিদার তুলনায় কোরবানির পশুর সংখ্যা বেশি রাখা হয়েছে। জেলার খামারি ও ব্যবসায়ীরা এখন পর্যন্ত পশু বেচাকেনায় ব্যস্ত। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ব্যবসায়ীরা এরই মধ্যে খামারিদের কাছ থেকে গরু কিনে বিভিন্ন জেলায় ব্যাপারীদের কাছে বিক্রি করছেন। তবে কোরবানির পশুর দাম নিয়ে সন্তুষ্ট নয় বিক্রেতারা। তারপরও চলতি বছর ঈদের বাজারে 600 কোটি টাকার গরু বিক্রির আশা খামারি ও ব্যবসায়ীদের। মাগুরা জেলা প্রাণী সম্পদ বিভাগের দেয়া তথ্য অনুযায়ী জেলায় মোট 81,473টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে মাদারীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, হাটে পশু বেচা কেনা বেড়েছে কিনা, আর ভিড় কেমন দেখছেন, দাম কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানাচ্ছিলেন যে পশুর হাট এবং কোরবানি নিয়ে যে হচ্ছে যে মাদারীপুর জেলায় পশুর হাট রয়েছে, আমি এই মুহূর্তে অবস্থান করছি মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া হাটে। এই হাটটি অত্যন্ত জনপ্রিয় একটি হাট জেলার মধ্যে এবং একটি ঐতিহ্যবাহী হাট। এই হাটে সকাল 9টা থেকে হাটটি শুরু হয়েছে, সেখানে আজকে চলবে বিকেল 5টা পর্যন্ত। এছাড়া এই হাটটিতে কিন্তু আজকে থেকে শুক্রবার পর্যন্ত হাটটি চলবে। আমরা এখানকার যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছে, আমরা উভয়ের সাথেই কথা বলেছিলাম। ক্রেতারা যেমনটা জানিয়েছেন যে এইবার যে হচ্ছে গরু, সেই গরুগুলি কিন্তু আসলে তারা বিভিন্ন সময় হাটে এসে দেখছেন। একই সাথে বিক্রেতারা যেটা জানাচ্ছেন যে যদিও আসলে হাটে ক্রেতাদের প্রচুর ভিড়, কিন্তু চাহিদার তুলনায় ক্রেতারা গরু সেভাবে কিনছেন না বলে জানিয়েছেন আমাদের ক্রেতারা। একই সাথে বিক্রেতাদের যেই চাহিদা, তাদের যে গরুর দাম হাঁকাচ্ছেন তারা, সেটিও কিন্তু আসলে ক্রেতাদের পছন্দ না হলে তারা কিন্তু কিনছেন না, এমনটাই তারা জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম এই যে হাটটি, সেই হাটের যে ইজারাদারের যে মালিক, তার সাথে তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে নানা পেশার মানুষের এই হাটটিতে যাতে তারা গরু কিনতে পারেন সেভাবেই কিন্তু আসলে এই গরুগুলি রাখা হয়েছে। যেমন বড়, ছোট এবং মাঝারি সাইজের বিভিন্ন রকমের গরু কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এক কথায় এখানে 1 লক্ষ টাকা থেকে শুরু করে আমরা সর্বশেষ যে গরুটির দাম এখানে দেখেছি যে প্রায় 8 লক্ষ টাকা পর্যন্ত এখানে গরুর দামটি হাঁকিয়েছে। এবং এই গরুর হাটটিতে কিন্তু একটি বিশেষ একটি ব্যবস্থাও আসলে ইজারাদার রয়েছেন। এই ছিল আসলে
এখান থেকে কিন্তু সর্বশেষ যেই গরুর হাটের যে সর্বশেষ সংবাদ সেটি কিন্তু মাদারীপুর চরমুগড়ি হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আনোয়ারুল হক। এই সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন হুমায়ুন, আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম.এ. খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, পরিচালক আলহাজ মোশাররফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মতিউর হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জাকির হোসাইন, শামীম আহমেদ, অসীম কুমার সাহা, ডক্টর জাহিদ হোসেন, সিএফও ডক্টর তাপস চন্দ্রপাল, এসইভিপি বীন্দ্র, শাহ সোহেল খুরশিদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও আব্দুল হামিদ সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।